বিকেল ৫টা নিউজ ২৪ নামে অনুসরণ রয়েছে আপনার সামনে। পূরবী সিনেমার কাছে ব্যাগের গুদামে আগুন লেগেছে। দুপুরের পর আগুন লাগে, প্রচন্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজও শুরু হয়েছে, তবে ধোঁয়ার জন্য রীতিমতো সমস্যায় পড়ে যান দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। হতাহতের কোনো খবর নেই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, আগুনের কি পরিস্থিতি এখন? দেখো, শিয়ালদা পূরবী সিনেমার পাশে এমজি রোডের ওপরে একটি ব্যাগের গুদাম, সেই গুদামে আগুন লাগে কিছুক্ষণ আগে এবং তারপরে কিন্তু আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে এবং এই যেখানে গুদাম রয়েছে তার উপরে কিন্তু রেসিডেন্সিয়াল ব্লক রয়েছে, অর্থাৎ যে বহুতলের একতলায় আগুন লেগেছে তার উপরে দোতলা এবং তিনতলায় কিন্তু বহু মানুষ বসবাস করে এবং যেই মুহূর্তে আগুন লাগে তখনই কিন্তু স্থানীয় বাসিন্দারা, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সবাইকে সেখান থেকে নির্দিষ্ট দূরত্বে কিন্তু নিয়ে যায়, সেখান থেকে সবাইকে নামিয়ে আনে এবং এই মুহূর্তে দমকলের ৬টি ইঞ্জিন কাজ করছে। একই সঙ্গে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারাও কিন্তু এই মুহূর্তে চেষ্টা করছে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার। যদিও আগুনের সোর্স পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে একটু সমস্যা হচ্ছে দমকলের, কারণ এত বেশি ধোঁয়া সেখানে জমে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অ্যাপারেটাস মাস্ক করে দমকলের আধিকারিকদেরকে ভেতরে ঢুকতে হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকদেরকে ভেতরে ঢুকতে হচ্ছে এবং একইভাবে কিন্তু এই অগ্নিকাণ্ডের ফলে এমজি রোডের একটি ফ্ল্যাঙ্কে এই মুহূর্তে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। অপর যে ফ্ল্যাঙ্ক সেখান থেকে কিন্তু গাড়ি চলাচল করানো হচ্ছে। একদিকে যেরকম কলকাতা পুলিশ, দমকল রয়েছে, একই সঙ্গে কিন্তু দমকলের মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু রয়েছেন এবং তিনি গোটা বিষয়টি তদারকি করছেন। এই মুহূর্তে আগুন এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি, তবে যেভাবে এই আগুন ছড়িয়ে পড়ছিল সেই আগুনকে কিন্তু আপাতত আটক করা গিয়েছে। এই মুহূর্তে দমকলের আধিকারিকরা হোস পাইপ এবং অ্যাপারেটাস মাস্ক করে আগুনের সোর্স পয়েন্ট অব্দি পৌঁছানোর চেষ্টা করছে। যদিও এই আগুন কিভাবে লেগেছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। অগ্নিকাণ্ড কিভাবে ঘটলো তা কিন্তু এখনো জানা যায়নি। দমকল আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে আগুন সম্পূর্ণ নিভে গেলে তারপরে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে যেহেতু ঘিঞ্জি এলাকা, সেটা কি নিশ্চিত করা গিয়েছে? দেখো, অবশ্যই এটা অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং প্রথমে যেভাবে আগুন লাগে তারপর কিন্তু আগুন ছড়িয়ে পড়ছিল, কিন্তু যেহেতু দমকল আধিকারিকরা প্রথমেই আগুনকে আটকানোর চেষ্টা করে, অর্থাৎ আগুনকে আটক করার চেষ্টা করে, তারপরেই কিন্তু আগুনকে আটক করা যায় এবং এই আগুন এখন আপাতত ছড়িয়ে পড়বে না, এই বিষয়টা দমকল আধিকারিকরা নিশ্চিতভাবে বলতে পারছেন। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং এই ব্যাগের গুদাম সেখানে কি সঠিক অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা সেই বিষয়টাও কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আগুন সম্পূর্ণভাবে নিভে গেলে তারপরে কিন্তু এই বিষয়টা স্পষ্ট হবে যে ঠিক কিভাবে আগুন লেগেছিল এবং এই গুদামে আগুন অগ্নি নির্বাপক ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা। ধন্যবাদ বিক্রম। দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন ঘটনাস্থলে, তিনি গোটা এলাকা ঘুরে দেখেছেন। তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। শিয়ালদা পূরবী সিনেমার সামনে ভয়াবহ আগুন, একটি ব্যাগের কারখানায় এই মুহূর্তে আগুন লেগেছে এবং ঘটনাস্থল দমকলের 6টি ইঞ্জিন পৌঁছেছে, আরও ইঞ্জিন কিন্তু ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ফায়ার ব্রিগেড এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা তারা কিন্তু চেষ্টা করছে এই আগুন নেভানোর এবং এই ঘটনা ঘটার পরে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকল মন্ত্রী এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। ঘটনা হচ্ছে প্রায় আধ ঘন্টা আগে আর্য ফ্যাক্টরি বলে একটা সুটকেস বা ব্যাগের কোনো ফ্যাক্টরি বা দোকান ছিল, এখানে ফলস সিলিংয়ের মধ্যে আগুনটা আছে বলে আইডেন্টিফাই হয়েছে। ইমিডিয়েটলি লোকেরা গেছে, ফ্লেম সেরকম নেই কিন্তু স্মোক ভীষণ আছে। কিন্তু এটা বড্ড ঘিঞ্জি জায়গা বলে আমি নিজে এদিকে ছিলাম স্পটের কাছাকাছি, তাহলে আমি সঙ্গে সঙ্গে স্পটে আসি। ফায়ারের 6টা ইঞ্জিনও কাজ করছে, ফায়ারের লোকেরা অলরেডি জায়গার দখল নিয়েছে, কিন্তু স্মোকের জন্য এত বেশি ধোঁয়া যার ফলে কাজ করতে খুব অসুবিধার মধ্যে পড়ছে। আমাদের নিজেদের চোখও জ্বালা করছে, কিন্তু আশা করি কিছুক্ষণের মধ্যে ডাম্পিং ডাউন করে কন্ট্রোল করতে পারবো। চলে আসছি পরের খবরে। উত্তর চব্বিশ পরগনা অশোকনগরের সায়েন্স পার্কে রোপওয়ে দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম শিবু সাউ। স্থানীয় পুরসভার অধীন ওই পার্কের রোপওয়ে বেশ কিছুদিন বন্ধ ছিল। আজ রোপওয়ে সারানোর কাজে এসেছিলেন সংস্থা 3 জন কর্মী। এদের মধ্যে একজন শিবু সাউ। শিবু সহ মোট 3 জন কাজ করতে উপরে উঠেছিলেন। সেই সময় তার ছিঁড়ে কপি করে জড়িয়ে যান শিবু। সেই অবস্থাতে ঝুলছিলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং দমকল। রোপওয়ে তার ছিল 100 ফিট উঁচুতে। দমকলের কাছে 30 ফিটের বেশি মই ছিল না। পরে দীর্ঘ সময় ধরে অন্য কৌশলে শিবু সাউকে নামিয়ে আনেন দমকল কর্মীরা। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে শিবু সাউকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। যেরকম পিকনিক করতে এসে এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়তে ভাবতে পারে, সতর্ক তো হওয়া উচিত। এরকম বিপদ যেন আর কোনোদিনই না হয়। প্রাণ চলে গেল, খুব খারাপ। রোপওয়েতে চড়েছেন? না, এটা বন্ধ ছিল তো, কাজ হচ্ছিল।
আপনারা যেরকম জানালাম শিবু সাউকে ইতিমধ্যে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। দীর্ঘদিন বন্ধ ছিল এই সায়েন্স পার্ক। এরপর যখন কাজ করতে এসেছিলেন তখনই মর্মান্তিক মৃত্যু হলো এই কর্মীর। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন দীপঙ্কর দাস। দীপঙ্কর, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ এবং দমকল, কিন্তু সম্ভবত অনেকটা দেরি হয়ে গিয়েছিল। রোপওয়ে তার অনেকটা উঁচুতে, সেই অনুযায়ী মই ছিল না, এই কারণে কি এভাবে মৃত্যু হলো শিবু সাউয়ের? দেখো, যেটা ঘটনা ঘটে যে এই যখন ওই মেনটেন্যান্সের জন্য, মেরামতির জন্য যখন উঠেছিল, তখন ওখানে উঠে দুজন নেমে গেলেও এই ব্যক্তি তিনি থেকে যান, এবং থেকে যাওয়ার ফলে যেটা হয় তিনি আটকে যান, কপি কলে ফেসে যান। এরপর দমকলের লোককে যখন খবর দেওয়া হয়, দমকলের লোক আসে এবং তাই 100 ফুট উপরে রয়েছে। দমকলের লোক ঠিক বুঝে উঠতে পারছিলেন না কিভাবে, আমরা যতটা জানতে পারছি পুলিশ সূত্রে, যে কিভাবে নামাতে হবে। স্থানীয় মানুষের কিছু কিছু বক্তব্য রয়েছে বিক্ষিপ্তভাবে, যে দমকল যদি আরো তৎপর হতো, আগে থেকে রেডার নিয়ে আসতো, তাহলে সেক্ষেত্রে নামানো সম্ভব হতো। এই জাতীয় কিছু বিক্ষিপ্ত বক্তব্য রয়েছে, কিন্তু সেই জাতীয় কোনো অভিযোগ থানাতে নেই। দমকলের কর্মীরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, তাদের বুঝতে সময় লেগেছে কিভাবে এই 100 ফুট উঁচুতে উঠে শিবুকে নামানো সম্ভব। তবে সেইটার যে বেশ কিছুক্ষণ সময় লাগে এবং পরবর্তীতে যখন নামিয়ে আনতে সক্ষম হয় এবং তখনই মৃত অবস্থায় নামানো হয়, যদিও অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মূলত যে ঘটনা ঘটেছিল অনুষ্কা, গত কয়েকদিন ধরেই এই রোপওয়ে খারাপ ছিল এবং খারাপ থাকার কারণে অশোকনগর পৌরসভার তরফ থেকে এই যে যারা মেনটেন্যান্স করে তাদের কাছে অভিযোগ জানানো হয় এবং তারা কর্মী নিয়ে এসে কাজ করছিল। কাজ করে তারা খতিয়ে দেখছিল যে কোথায় কি প্রবলেম আছে এবং সেই প্রবলেমগুলো ঠিক করার চেষ্টা করছিল। এই কারণেই আজকে আছে 3 জন, এবং 3 জনের মধ্যে 2 জন কাজ করে বেরিয়ে নেমে আসতে পারলেও শিবু সাউ তিনি নেমে আসতে পারেননি, তিনি কপিতলে আটকে যান অনুষ্কা এবং পরবর্তীতে মারা যায়। ধন্যবাদ দীপঙ্কর। এবার আসি বোরালের কথায়। জনরোষে জ্বলল বোরাল, মস্তান দমনে পথে নামলেন মানুষ। প্রতিবাদীকে গুলির প্রতিবাদ, ভেঙে গুড়িয়ে দেওয়া হলো সমাজ বিরোধীদের এক একটি আস্তানা। মদ্যপদের হাত থেকে স্থানীয় এক যুবককে বাঁচাতে গিয়েছিলেন। বোরালের প্রতিবাদী বিশ্বনাথ শীলকে গুলি করে শাস্তি দেয় দুষ্কৃতীরা। সকালে পথে নামলেন মানুষ। হামলা চলল 2 হামলাকারীর বাড়ি ও অফিসে। রেহাই পেল না মদের ঠেক ও দুষ্কৃতীদের সাগরেদের বাড়িও। এলাকাবাসীর ক্ষোভের আগুন আছড়ে পড়ল অভিযুক্ত শ্যামল বিশ্বাসের বাড়িতে। শ্যামল বিশ্বাসের বাড়িতে ঢুকে স্থানীয় বাসিন্দারা তারা ব্যাপক ভাঙচুর চালান। ঘরের থেকে সমস্ত জিনিসপত্র বের করে বাইরে এনে এইভাবেই অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। এবং একের পর এক গোটা এলাকা জুড়ে অভিযুক্তদের বাড়ি এবং অফিসে এইভাবে কিন্তু স্থানীয় মানুষজন তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। মানুষের সার্জিক্যাল স্ট্রাইক, বেছে বেছে গুড়িয়ে দেওয়া হলো সমাজ বিরোধীদের এক একটা আস্তানা। জনতার হাতুড়ি আছড়ে পড়লে কি হয় বুঝিয়ে দিল বোরাল। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে সন্দীপ সরকার, বোরাল। কেন অশান্ত হলো বোরাল? উত্তরের খোঁজে যেতে হবে গত রাতে। খুলেআম মস্তান রাজ, এক যুবককে বাঁচাতে গুলিবিদ্ধ হন এক প্রতিবাদী। জনতার হাতুড়ি গুড়িয়ে দিচ্ছে মস্তান রাজের স্তম্ভ। কারণ আজকে তো গুলিগোলা হয়ে যাচ্ছে, এতদিন বোম হয়েছিল, আমরা নীরবেই ছিলাম, কিন্তু এখন বাধ্য হয়েছি নামতে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। এক প্রতিবাদীর উপর হামলাকে কেন্দ্র করে সামনে এলো সেই জনরোষ। শনিবার রাতে বাড়ি ফিরছিলেন স্থানীয় যুবক অমিত ঘোষ। শরণদিঘিতে এক নির্মাণ সামগ্রী সংস্থার অফিসের সামনে তার বাইকে তেল ফুরোয়। তখন ওইখানে আমার বাইকের এটা রিজার্ভ হয়ে যায়, তেলটা রিজার্ভ হয়ে যায়। রিজার্ভের কাঁটাটা ঘোরাতে যাচ্ছে, কতগুলো যুবক আসলো, 3 জন মদ্যপ অবস্থা, এসে আমাকে গালাগালি করলো। আমি বললাম কি হয়েছে, নেমে এলো, এসে আমার হেলমেটটার উপর ঘুষি মারতে লাগলো। হেলমেটটা একটু ভেঙে গেছে। অমিতের উপর চড়া হয় স্থানীয় নির্মাণ ব্যবসায়ী শ্যামল ও বাপ্পা। কুখ্যাত সমাজবিরোধী হিসেবেই তারা পরিচিত। অমিতকে বাঁচান স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ শীল।
এসে ওদেরকে মারধর করলো, আমাকে বাঁচালো। হ্যাঁ, আমি তারপরে বাড়ি চলে আসলাম। আমি ওখানে হেলমেটটা খুলে গেলাম, তারপরে বলছে না তুমি ভালো ছিল, তুমি চলে যাও, তুমি এখানে থেকো না। প্রথমে পিটটান দিলেও পরে ফিরে আসে শ্যামল ও বাপ্পা। দুটি মোটরসাইকেলে আসে 4 দুষ্কৃতী। বলছে যে কোথায় কোথায় তাড়াতাড়ি বল, কোথায় বাড়ি, কোথায় চিনিস? আমি যাই না। ওই চলে গেছে, আমরা এখানে সমস্যা বাড়ি চলে গেছি। তারপরে ওইখানে শুনি গুলি আওয়াজ। বিশ্বনাথ শীলকে গুলি করে দুষ্কৃতীরা, পিঠ ফুঁড়ে বেরিয়ে যায় গুলি। এখান থেকে ছেলেটা দাঁড়িয়ে ছিল, ওখান থেকে নিয়ে এসে এখানে গুলি করে দিয়েছে। ওই তো বেরিয়েছিলাম ঘর থেকে, কিন্তু আমার বাড়ির লোক ওই আগ্নেয়াস্ত্র দেখে আমাকে আবার জড়িয়ে ধরে ঘরে ঢুকিয়ে নিয়ে চলে গেছে। আশঙ্কাজনক বিশ্বনাথ শীল চিকিৎসাধীন এসএসকেএমে। তার অসমাপ্ত লড়াই লড়ছেন বোড়ালবাসী। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত বস্তুপতির সঙ্গে সন্দীপ সরকার, বোড়াল।